আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। দিনের যেহেতু বেশিরভাগ সময় আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিও আপলোড করি, সুতরাং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। মন্তব্যে চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য। সো আমাদের এখন বাংলাদেশে যে জিনিসটা খুব বেশি আলোচনায় আসতেছে সেটা হচ্ছে ইলেকশন কবে হচ্ছে। বাংলাদেশে একটা নির্বাচন হবে। আমরা গত জুলাই থেকে গত 17 বছর ধরে আসলে সত্যিকার অর্থে বলতে গেলে মানে 14-এর পরে থেকে আমরা ইলেকশনের জন্যই ওয়েট করছি। অংশগ্রহণমূলক নির্বাচন তো বাংলাদেশে, তাও সেনা সমর্থিত যে নির্বাচনটা হয়েছিল সেটাও তো মোটামুটি করাপ্ট ছিল। বিএনপি না হয় এত অল্প ভোট কীভাবে পায়, এবং শেখ হাসিনার যে ভাষণ ছিল সেখান থেকে আমরা সেই জিনিসটাই মোটামুটি আমরা কনক্লুশনটা আনতে পারি যে ওই নির্বাচনটা মোটামুটি করাপ্ট ছিল। তারপরে তত্ত্বাবধায়ক আন্ডারে হয়েছিল, আমরা ধরে নিই যে সেটা সফল হয়েছিল, সেটা তো অত করাপশন হয়তো হয়নি। তার আমরা যে কথাটা বলছিলাম, বাংলাদেশে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে আছে নির্বাচন। আর যারা সুবিধাভোগী, যারা স্বার্থবাদী, যারা লুটে পুটে ক্ষমতাকে খেয়ে নিচ্ছে, তারা হচ্ছে সংস্কার নিয়ে আছে। আমরা একটা কথা অনেক আগে বলেছি, 90-তে আমাদের যেই এরশাদ বিরোধী যে আন্দোলনের পরে বাংলাদেশের সংস্কারের একটা আলাপ ছিল। সব রাজনৈতিক দল মিলে একটা সংস্কার হয়েছিল। অনেকগুলো কমিশন, অনেকগুলো কমিটি নানা রকমের সংস্কার প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু দিন শেষে কোনোটাই টিকেনি। আমাদের ইউনূস সরকার, সে তো আমাদের বিপ্লবের ফসল। সে যে সরকার তৈরি করেছে সেখানে কি আমরা মেরিটকে দেখতে পাই, মানে মেধাকে দেখতে পাই? দেখতে পাই না তো। আমরা চিটাগাং কেন্দ্রিক দেখতে পাই সব কিছু, আমরা এনজিও কেন্দ্রিক দেখতে পাই, আমরা ইকোনমিস্ট কেন্দ্রিক দেখতে পাই, আমরা ভাই ব্রাদার কেন্দ্রিক দেখতে পাই। সেখানে ইঞ্জিনিয়ার দেখতে পাই না, ডাক্তার দেখতে পাই না, সেখানে আমাদের মতো যোগ্য শিক্ষকদেরকে দেখতে পাই না, অথবা দেখতে পাই হচ্ছে গিয়ে ইউনূস যাদেরকে চিনে, আমি তাকে চিনি, সে আমার লোক। অথবা সাংবাদিক কেন্দ্রিক, পুরো জিনিসটা এখন সাংবাদিক কেন্দ্রিক হয়ে গেছে। অথবা সেলিব্রিটি কেন্দ্রিক হয়ে গেছে। আমরা যেমন হাসিনার সময় যেটা দেখেছিলাম, সাকিব আল হাসান, মাশরাফি অথবা মমতাজ, মানে কার কত সোশ্যাল রেঞ্জ আছে, কে কত দূর যেতে পারে সেভাবে। সুতরাং আমি যে কথাটা বলছিলাম, বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা, বাংলাদেশের সবাই মোটামুটি নির্বাচন নিয়ে ওই মানে অপেক্ষা করে আছে। কিন্তু এই যে অল্প কিছু লোকজন যারা ক্ষমতার আগে উপরে খাচ্ছে, তলায় খাচ্ছে, সব কিছু খাচ্ছে, তারা সংস্কারের মূল্য ঝুলায় রাখছে আমাদের সামনে। আর কি করছে? গ্রামীণের সুদ মওকুফ করে নিচ্ছে, ট্যাক্স মওকুফ করে নিচ্ছে, সামনের 5 বছরের অব্যাহতি নিয়ে নিচ্ছে, মানে নিজেদের লোকজনদেরকে প্রমোট করছে। সব এভাবেই চলছে, নিজেদের দল গুছায় নিচ্ছে, কমিটি দিয়ে দিচ্ছে নানা জায়গাতে, এভাবেই চলছে। ঠিক আছে, আসন ভাগাভাগি করে নানা রকমের। যত দিন যেতে থাকবে তত কী হবে? তাদের শক্তি বৃদ্ধি পেতে থাকবে। যারা অলরেডি সমাজে শক্তিশালী অবস্থানে আছে তারা ব্যাকফুটে চলে যাবে। আলটিমেটলি যেটা হবে, একটা নতুন একটা ফাইটের মধ্য দিয়ে তাদেরকে ফেস করতে হবে। এবং এই সুবিধাটা আমাদের রাজনৈতিক দল কেন দিবে? অথবা ইউনূস সরকার এই সুবিধাটা তাদেরকে দিচ্ছে কেন? প্রশ্নটা ওঠা অতি স্বাভাবিক। কেন দিচ্ছে? ইউনূস সরকার কি পক্ষপাতিত্ব করছে? অবশ্যই পক্ষপাতিত্ব করছে। কেন পক্ষপাতিত্ব করছে? ইউনূস সরকারের একটা রাজনৈতিক দল তৈরি করার উচ্চাশা ছিল। তাহলে কি এই দলটাকে দিয়ে সে তার উচ্চাশাটা পূরণ করবে? পিছন থেকে সে কলকব্জা নাড়তেছে, ক্ষমতার অংশী হওয়ার চেষ্টা করছে, এবং যারা ক্ষমতার অলরেডি কন্টেন্ডার তাদেরকে দূরে সরায় দিচ্ছে, এরকম কিছু কি? এখন আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাদেশের দুটো দল, আর কোনো দল নাই। কি দল? সরকারি দল আর সরকার বিরোধী দল। এখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে একমাত্র কন্টেন্ডার ক্ষমতার কে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর কেউ নয়। এবং বিরোধী দলে কে থাকবে? আওয়ামী লীগ, এর বাইরে আর কেউ নাই। এখন এই যে এদেরকে যে আমরা দেখতে পাই, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন। কি কথা বলেছেন বলেন তো? তিনি বলেছেন রাজনৈতিক উচ্চাশা, আওয়ামী লীগের লোকজনদের নিজেদের দলে আনার চিন্তাভাবনা। আমরা দেখেছিলাম প্রেস ক্লাবে একটা সভা হয়েছিল, সেই সভায়
আওয়ামী লীগের মানে প্যাসিজিস্টদের লোকদেরকে ক্ষমা করে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। মানে তারা তাদের লাইনে তারা সৎ থাকতে পারছে না। আওয়ামী লীগের জায়গায় থাকবে, এখন তাদেরকে তোমাদের এখানে নিয়ে এসে ইলেকশনের সুযোগ দেওয়া তোমরা কে? জনগণ সেট করবে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ইউনূস কিন্তু কী কথা বলেছে, ইউনূস বলেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, সরকার থেকে কোনো বাধার কিছু নেই। সেটাই সেটাই যুক্তিযুক্ত পথ। কেন সরকার বাধা দেওয়ার কে? জনগণ। জনগণ হচ্ছে সরকার। ভোটের মাধ্যমে জনগণ ঠিক করবে, ভোটের মাধ্যমে জনগণ যাদেরকে দিবে তারা ঠিক করবে। এবং ভোটের মাধ্যমে যদি আওয়ামী লীগকে জনগণ যদি বর্জন করে, সেটা জনগণ ঠিক করবে। সব কিছুর মূলে হচ্ছে জনগণ। ইউনূস সরকার জনগণের প্রতিনিধি না, তারা জনগণের ভোট পেয়ে আসেনি, তারা গণভোটেও আসেনি, তারা মেজরিটি ভোট নিয়েও আসেনি। সুতরাং বাংলাদেশের ৩০-৩৫% লোকের সাপোর্টার যে আওয়ামী লীগ, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বাংলাদেশে কোনো ঐক্যমতের কিছু হবে না, বাংলাদেশে কোনো রকমের সংস্কার হবে না। এটা ক্লিয়ার অ্যান্ড সিম্পল। এর বাইরে সিম্পল আর কিচ্ছু নাই। যদি কেউ কিছু করার চেষ্টা করে, সেটা হচ্ছে পানি ঘোলা করা, এবং এই পানি ঘোলা করাতে তারা কী করবে? সুবিধা আদায় করার চেষ্টা করবে। বাংলাদেশের ইনক্লুশনের দিকে যারা যাবে না, গঠনমূলক কোনো কিছুর দিকে যাবে না, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে তারা যাবে না। তারা যেটাতে যাবে সেটা হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার দিকে যাবে। জেনারেল ওয়াকার যেটা বলেছে, স্থিতিশীল সরকার কখন আসবে? সবাইকে নিয়ে যখন আমরা চলতে শিখব, সবাইকে নিয়ে যখন আমরা নির্বাচনে যাব, সবাইকে যখন ভোটে অংশগ্রহণ করতে দিব, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের ভোটে নিয়ে আসবো, আমাদের দলে নিয়ে আসবো, এগুলো হচ্ছে গিয়ে কি নতুন ধরনের কাবলিওয়ালা। এই কাবলিওয়ালাদেরকে আপনারা না বলতে হবে, না বলা শিখতে হবে। তাহলে আমরা যে কথাটা বলেছিলাম সেটা কি? সেটা হচ্ছে নির্বাচন বাংলাদেশে হচ্ছে, এবং সেই নির্বাচনে এখন কবে হচ্ছে সেটা হচ্ছে কথা। জেনারেল ওয়াকার বলে দিচ্ছে ডিসেম্বর, আমাদের নির্বাচন কমিশন বলছে ডিসেম্বর, কিন্তু ইউনূস আবার আজকে অথবা কালকে বিবিসিতে যে সংবাদে যেটা দেখা যাচ্ছে, সে বলছে ডিসেম্বর। এবং সংস্কারটাকে যদি আরেকটু পেছানো যায়, অথবা এটা যদি করতে যদি আরেকটু দেরি হয়, আরেকটু কয়েক মাস সময় নেবে। মানে সে হচ্ছে দড়ি টানতেছে, দড়ি পেঁচাচ্ছে, খালি পেঁচাচ্ছে। গত 7 মাসে সে কী করেছে, কী করেছে আমরা বলতে বলতে আমরা অস্থির হয়ে গেছি। গত 7 মাসে ইউনূস সরকার বাংলাদেশের জন্য কী করেছে? একটা সরকার না থাকলে বাংলাদেশ চলতে পারে, আমরা দেখেছি। এখন এই সরকার থাকাতে বাংলাদেশে কি হয়েছে? উপদেষ্টা পরিষদে ডাইপার বাহিনী যারা আছে কি করেছে, কি করেছে? মন্তব্য একটা আমাদেরকে জানাবেন যদি আমাদের কথার সাথে ভিন্ন মত পোষণ করেন। সো এরা বেসিক্যালি যেটা করছে, শপথ ভঙ্গ করছে। কীভাবে শপথ ভঙ্গ করছে? এদের ক্যাপাসিটি নাই বাংলাদেশের জন্য কিছু করার, কারণ এরা অযোগ্য, এরা অবসরপ্রাপ্ত লোকজন, এরা 70-80 বছরের লোকজন। সো এরা বাংলাদেশকে সার্ভ করার মতো যোগ্য না। যাদেরকে নিয়ে আসছে তারাও যোগ্য না। তাহলে বাংলাদেশের জন্য এরা জেনে শুনে বাংলাদেশের ক্ষতি করছে। কারণ একজন যোগ্য নেতৃত্ব যদি থাকতো, তাহলে সংস্কারটা আর একটু দ্রুত হতো, কমিশনগুলোর কাজ আর একটু দ্রুত হতো, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর একটু দ্রুত বা আগাতে পারতো। এরা কি করছে? সংস্কার করার জন্য আরও সময় নিয়ে ধান্দাতে আছে। এরা কি সংস্কার করছে, কি সংস্কার করবে? যে জিনিস আমি ফলো করতে পারি না, সে জিনিস আমি অন্য কারো কাছ থেকে কেন আশা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা বা জীবনের একটা কাহিনীর কথা আমি আগে একবার বলেছিলাম। তিনি মনে হয় একটা বাচ্চাকে মিষ্টি না খাওয়ার জন্য উপদেশ দিতে চেয়েছিলেন। তিনি যেহেতু নিজে মিষ্টি খেতে পছন্দ করেন, তিনি সেই বাচ্চাকে সেই উপদেশটা দেননি। তিনি 1 সপ্তাহ পরে তাকে আসতে বলেছিলেন। এই 7 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? তার মিষ্টি খাওয়াটা কমিয়েছিলেন, এবং বাচ্চাটাকে পরবর্তীতে যখন সে এসেছিল তখন তাকে সেই উপদেশটা দিয়েছেন। এখন আমাদের এই যে এনজিওগ্রাম সরকার, ইউনূস সরকার, তারা কাকে কী উপদেশ দিবে? তারা কাকে কী সংস্কারের পরামর্শ দিবে? তারা যেখানে নিজেদের কেন্দ্রিক একটা সভ্যতা তৈরি করছে, শাসন কেন্দ্র ব্যবস্থা তৈরি করেছে, যেটা 71-এ আমাদের শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগ কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল সেটা তৈরি হয়েছিল। বাংলাদেশের বড় একটা অংশকে যারা কি করেছে, যাদেরকে বৈষম্যের বিরুদ্ধে ফেলে দিয়েছে, যাদেরকে মানে বঞ্চিত করেছে, এখনও একই অবস্থা চলতেছে। পৃথিবীর লোকজনদেরকে তারা ক্ষমতায়িত করছে, জানাশোনা লোকজনদেরকে নিয়ে আসতেছে মন্ত্রী পরিষদে, মন্ত্রী বানাচ্ছে, সিনিয়র সচিব বানাচ্ছে, প্রেস সেক্রেটারি বানিয়ে দিচ্ছে, ঘুষ দিচ্ছে, বাণিজ্য করছে, দেশকে সাফার করাচ্ছে। সুতরাং আমরা যেটা বলছি, এরা
জেনে শুনে শপথ ভঙ্গ করছে। আমাদের মধ্যযুগে একটা কবি ছিলেন, স্বদেশের কল্যাণে নেই যার মন, কে বলে মানুষ তবে পশু সেই জন। আমার দৃষ্টিতে এরা সেই পশুর পর্যায়ে পড়ে। আমরা দেখেছি আমাদের আসিফ নজরুলের বাণী তো এক একটা করে প্রত্যেক সময় প্রত্যেক দিনে আসে না, আমরা দেখতে পাই। সরকারের বাইরে যখন ছিল তখন তার বাণীগুলো কী ছিল, আর সরকারে এসে তার বাণীগুলো কী হচ্ছে। আমরা একজন শহীদ জননীর কথা বলেছিলাম, তাকে সে কীভাবে ট্রিট করেছে আমরা সেটা দেখেছিলাম। আমাদের ইউনূস, আমরা দেখেছিলাম গ্রামীণ ব্যাংকের জন্য সে ৬৬০ কোটি টাকা মাফ করে নিতে। এখন এই যে মাফ করাটা, এরা যদি আইন আদালতে একটা মামলা ছিল, সেই মামলাটা খারিজ করে সে অব্যাহতি নিয়েছে এই জিনিসটা। সো এটা তো এক ধরনের অনৈতিক কাজ। এখন আইনের বিচার যখন প্রতিষ্ঠা করার কথা বলি, কারো বিচারের কথা যখন আমরা বলি, তখন আমি যদি নিজে সৎ না থাকি, আমি অন্যের বিচার কীভাবে করব? এগুলো শুনতে কেমন লাগে। সেজন্যই বাংলাদেশের সমাজে তার অ্যাকসেপ্টেন্সি নাই, সেজন্যই সে গ্রহণযোগ্যতা হারাচ্ছে, সেজন্যই আমরা সেনাপ্রধানের কাছ থেকে তার প্রতি যে রেসপেক্টটা থাকার কথা ছিল সেই জিনিসটা দেখতে পায় না। সেজন্যই আমাদের মতো লোকদের কাছ থেকে সে সেই জিনিসটা পাচ্ছে না। কেন সারা জীবন সে কী করেছে? গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক সুদি ব্যবসা করে গেছে, অন্য কিছু তো না। এবং সেটাকে দিয়ে সে অনেক কিছু অর্জন করেছে, কেননা আমরা জানি সম্পদ নিয়ে আসে। সো আপনারা মন্তব্য জানাবেন। তাহলে আমরা যে কথাটা বললাম সেটা হচ্ছে, বাংলাদেশে এখন নির্বাচন এবং সংস্কার এই দুটো নিয়ে একটা লড়াই চলছে। এখন এই লড়াইতে যেটা জিতবে, অবশ্যই ডিসেম্বর জিতা উচিত। কারণ সংস্কারের নাটক সেটা জনগণ খায় না, জনগণ খাবে না। কেননা আমরা দেখেছি, মূলগুলো আমরা দেখেছি, এখন ভোটটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। এটাই মানুষের সবচেয়ে বড় অধিকার, এর উপরে আর কোনো কিছু হতে পারে না। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।